জাতিসংঘ আমাদের বাংলাদেশে যে একটা তাদের অফিস খুলতে চাচ্ছেন, সেটা নিয়ে নানান ধরনের গুজব আমাদের দেশে আছে। অনেকে আমাকেও বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমারও কথা বলা উচিত। আমি এটার পক্ষে নাকি বিপক্ষে। দেখুন, আমি একটু পেছন থেকে শুরু করতে চাই। ধরেন, এদেশে ব্রিটিশ আন্দোলন হয়েছে, ব্রিটিশ বিরোধীদের আন্দোলন হয়েছে। সেই ব্রিটিশ যাওয়ার পর থেকে আমাদের এই ভারত উপমহাদেশে আজ পর্যন্ত শান্তি আসে নাই। বরং ব্রিটিশরা যখন এখানে ছিল, তখন এদেশের যেসব জমিদাররা পরবর্তীতে আমাদের মুসলমানদেরকে বিভিন্ন সময় ৪৭ পর্যন্ত মুসলমান নিধন চলেছে এখানে। তারা থাকার সময়টাতে অন্তত চেষ্টা করেছে যে একটা ব্যালেন্স নিয়ে আসার জন্য। আমরা তাদেরকে থাকতে দেইনি। এবং আপনি যদি ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো দেখেন, সেই আন্দোলনগুলোর সবকটাতেই আমাদের মুসলমানদের যেই আ অবদান বলেন আর আ আমি আমার ভাষায় যদি বলি যে তাদের যেই আ আ মানে অতি উৎসাহী কার্যক্রম, সেগুলো তারা চালিয়েছে এবং চালিয়ে তারা বরং মুসলমানদের এই ভারত উপমহাদেশে বিপদই ডেকে এনেছেন। এরপর থেকে যা হচ্ছে সেটা আপনারা জানেন। তারপর ৭১ হয়েছে, সেটা নিয়ে আলাপ নাই করলাম। আ আমাদের সবশেষ ঘটনাগুলো যদি আপনারা দেখেন, ১৫ বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসনের মধ্যে আমরা বারবারই গিয়েছি যে উম পশ্চিমা যে দেশগুলো আছে তারা যেন আমাদের পাশে থাকে, এবং তারা ছিল না বলে অনেকে তারা জানে, এটা এখন ওপেন সিক্রেট যে জুলাই এবং আগস্টের আন্দোলনে আমাদের দেশের সাধারণ মানুষ তারাই মূলত যুদ্ধটা করেছে, তারাই জীবন দিয়েছে। কিন্তু আমাদের পাশে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ছিলেন। এবং সেটা থাকার কারণেই কিন্তু আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। এখন যদি নাকি সেই ব্রিটিশ থেকে শুরু করে ২৪ পর্যন্ত পুরো আন্দোলনের বিষয়টা দেখেন, আমরা সবসময়ই পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় পশ্চিমাদের বিরুদ্ধে আমার অবস্থান আছে। কিন্তু আপনি জাতিসংঘের কথা যদি বলেন, আমরা তো জাতিসংঘের বাইরে না। আমরা যেকোনো বিষয় নিয়ে সেই দৌড়ে আসি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে আসি জাতিসংঘে বিচার দেওয়ার জন্য। তারা যদি নিজস্ব কোনো প্রতিষ্ঠান যদি সেখানে থাকে আমাদের ঘরের কাছে, যাদের কাছে আমরা এর বিচার দিতে পারবো, বিচার চাইতে পারবো, তাহলে সমস্যা কোথায়? আমি গত ২ দিন আগে একজন আলেমের সাথে আমার একটা কথা হচ্ছিল। তিনি আমাকে আমার বেশ শেষ দিকে তাকে আমি প্রচন্ড পছন্দ করি এবং সারা জীবনই তাকে রেসপেক্ট করব। শেষ দিকে কথা হচ্ছিল যে তারা পশ্চিমাদের ইকোনমি পড়তে চায় না। তো আমি বললাম, "কোন দেশের ইকোনমি পড়বেন তাইলে আপনি? ইকোনমি তাইলে কোত্থেকে আসবে?" পশ্চিমারা আমাদের ইবনে সিনার থিওরি নেয় নাই। পশ্চিমারা আমাদের আল নাসেরের নেয় নাই। আজকের যে আধুনিক টেলিস্কোপ, এটা আমার মুসলমান তৈরি করা। তো তারা তো সেটা নিয়েছে। তারা তো বলে, "না, আমাদের ওইটা দরকার নেই, আমরা নতুন করে করব।" আপনি ওইটার চাইতে অন্যরকম কিছু তৈরি করেন। আপনি যখন iPhone ইউজ করেন, তখন তো বলেন না যে, "না, আমরা পশ্চিমাদের iPhone ইউজ করব না।" যখন Facebook টা দেখেন, তখন তো বলেন না যে, "আমরা পশ্চিমাদের Facebook টা দেখব না।" সো আমি চাই চীন যেমন পুরো নিজের সবকিছু, চীন Google ইউজ করে না, Facebook ইউজ করে না। সো আমরা আমাদের মধ্যে আপনি ব্যবহার করেন, আপনি তৈরি করেন, করে তারপরে বলেন যে, "ইয়েস, আমরা এখন স্বয়ংসম্পূর্ণ, আমাদের আর কারোর সাহায্য দরকার নাই।" প্রতিটা মাদ্রাসা চলছে ঘুষখোর, সুদখোর সবার টাকা দিয়ে। কোনদিন জিজ্ঞেস করেন নাকি যে, "ভাই, আমাদের এই টাকাটা যে আপনি দিচ্ছেন হালাল নাকি হারাম?" সেটা তো জিজ্ঞেস করেন না। পশ্চিমারা যখন সাহায্য দেয় সেটা তো নেন। এনজিওর সাহায্য দিলে তখন তো নেন। সবকিছুই চলছে। সব জায়গায় আমাদের সবকিছুই ঠিক আছে। শুধু একটা জায়গায় এসে আপনারা ধর্মীয় কিছু গোঁড়ামি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। সেটা দিয়ে আমাদের দেশের সবসময় সমস্যাগুলো তৈরি হয়। তো আমাদের বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমি চাই এই দেশের যারা আলেম আছেন তারা তাদের নিজস্ব জ্ঞান দিয়েই আসলে আমরা যাতে পৃথিবীতে চলতে পারি, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমরা যাতে আমাদের কোনো প্রয়োজনে যাতে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি, সেরকম সক্ষমতা আমাদের দেশের তৈরি হোক। আগামীকালকে আলেমদের একটা আ আ সমাবেশ আছে। তারা আমি আমার আমার নিজের তথ্য আমি বলছি। এই আলেমদের ভেতরে কিছু মানুষ তারা ডিজিএফআই এর টাকা-পয়সা নিয়ে তারপরে তারা এখানে এটা করছেন দেশের ভেতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্যে। এবং ডিজিএফআই সহ সেনাবাহিনী তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা করার কারণ হচ্ছে যে তারা চায় না যে জাতিসংঘ এখানে সরাসরি ইন্টারফেয়ার করুক। জাতিসংঘ যদি এটা করে, তাহলে তাদের যেই এই ১৫ বছরে যে গুম খুনের সাথে জড়িত ছিল, এই সেনা অফিসাররা একটাও বাঁচতে পারবে না। এবং তারা কোন রকম বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসে তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলেমিশে একটা গোঁজামিল দিয়ে বিচার করে এটা দায়সারা কাজ করে চলে যাবেন। সো আমরা চাই এটার সুষ্ঠু বিচার হোক। আর যে বিষয়টা বললাম যে আপনারা যদি আমার এই বক্তব্য শোনার পরে কেউ মনে করেন যে আমি আমেরিকার দালাল কিংবা কোন দেশের দালাল, সেটা আপনার একান্ত ব্যাপার। আমি আমার সব কথা আমি আপনার মতো করে বলব না। আমার নিজস্ব কিছু কথাবার্তা আছে। আমি সেটা প্রতিষ্ঠা করার জন্যই এখানে কথা বলি। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিবেক দিয়ে এটা চিন্তা করতে হবে যে আসলে কি হচ্ছে আপনার দেশের বিরুদ্ধে। আমার এই দেশের শত্রু আমেরিকা না, আমার দেশের শত্রু ভারত। অতএব ভারতকে মোকাবেলা করতে হলে আমার বিদেশি কোনো রাষ্ট্রের সহায়তা যদি নিতে হয়, সেটা আমাদেরকে নিতে হবে। এবং তাদেরকে কারা তাড়াতে চায়, আপনাদেরকে শুধু একটা সিম্পল কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাই। আপনি বাংলাদেশের ইস্যুতে, বাংলাদেশের স্বাধীনতার ইস্যুতে ১ম আলো কি বলে সেটা খেয়াল করবেন। ১ম আলো যেটা বলবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিবেন। ব্যাস, এই দেশের আর কোন সমস্যা থাকবে না। এটা আগেও বলেছি, এখনো বলছি। আমরা যেদিন থাকবো না এই দেশে, সেদিনও আমাদের এই কথাগুলো আপনাদের নিশ্চয়ই বারবার মনে হবে। সো এমন কোন ভুল করা যাবে না যেন ঐদিন অনুশোচনা করতে হয়। আমরা সারাদিন আমরা যেই নিউজগুলো দেখি, আজকেও কিছুক্ষণ আগে আমি যখন টক শো করছি তখন রফিকুল ইসলাম মাদানি ভাই আমার একটা পাঠাইছে যে, "ভাই দেখেন সমকামিতা কোথায় হয়?" এই যে এক ইয়েতে আপনার ইউনিভার্সিটিতে আপনার সেখান থেকে ৪ জনকে ধরা হয়েছে, বহিষ্কার করা হয়েছে এই কারণে। বাংলাদেশে আমি সাংবাদিক হিসেবে যতটুকু আমার মানে কাছে তথ্য আছে, সবচাইতে বেশি সমকামিতা হয় হচ্ছে মিডিয়াতে। এই যে মডেল নিয়ে আসা হয় ছেলেদেরকে মডেল হিসাবে। আমি নাম বললাম না। খুব রিনাউন্ড মডেল আছে বাংলাদেশের ছেলে।
তাদেরকে এই সে কিন্তু সমকামী না। কিন্তু তাকে সমকামিতা করতে বাধ্য করা হয় বিভিন্ন পরিচালক, প্রযোজক এবং এরকম বিভিন্ন লোকজন তাদেরকে সমকামিতার মধ্যে ঢুকায়। তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি, মাদ্রাসাতে পর্যন্ত। তো আপনি যদি মনে করেন যে জাতিসংঘ আমাদেরকে এসে এখন সমকামী বানাবে, সমকামিতা শিখাবে, এই যে সমকামিতা চলছিল এগুলো কে শিখিয়েছে? তখন তো ছিল না। কারণ আপনার ভাই, আপনি পরিবার থেকে এই শিক্ষা দিতে হবে যে আপনার সন্তান সমকামী হবে, লেসবিয়ান হবে, গে হবে, কি হবে সেটা একমাত্র আপনি সেটা ঠিক করবেন। আপনি যদি ঠিক করতে না পারেন সেটা আপনার সমস্যা, সেটা জাতিসংঘের সমস্যা না। কিন্তু আমরা জাতিসংঘের বিষয়ে যে বিষয়টা যে আমাদেরকে আপনি এককভাবে যদি নাকি কিছু করতে পারেন, আমি সেলুট করি। যে করতে পারবে সেটা মাদ্রাসার হুজুররা করুক, আর বুয়েটের কেউ করুক, কোনো পলিটিশিয়ান করুক, যে করে। আমরা পৃথিবীর কোনো দেশের কাছ থেকে কোনো সাহায্য নিব না, কোনো তাদের সাথে কোনো সম্পর্ক না। আমরা এককভাবে স্বয়ংসম্পূর্ণ। আপনি করেন, উত্তর কোরিয়া তো তাদের ওইখানে কারোর কোনো পাত্তা দেয় না। যা মনে চায় তাই করে। স্বয়ংসম্পূর্ণ হন, যে বলেন যে হ্যাঁ, আমার এখানে কেউ অ্যাটাক করতে পারবে না। আমার দেশ আবার ১৫ বছর ধরে কোনো দেশের এই অধীনে এইভাবে থাকবে না। সো আমরা তখন আপনাদের সাথে থাকবো। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ এখনো ২ টাকার দরকার হলে বিশ্ব ব্যাংকের কাছে যায়। আমরা আফগানিস্তানেও দেখেছি যে যারা প্রচন্ড আমেরিকা বিরোধী, না পারে প্লেনের বিমানের চাকায় ধরে তারপরে দৌড় দেয়। সেই প্লেনের চিত্র তো আমাদের এখনো মনে আছে। তো সারাদিন আমেরিকার বিরুদ্ধে কথা বলে আমেরিকার ভিসার জন্য যদি বলে আজকে যে বাংলাদেশের সবাইকে ভিসা দেওয়া হবে, একজনও বাদ থাকবে না, সব চলে যাবে এমবাসিতে ভিসা। ইলিয়াস ভাই মানে সবকিছু বিদেশে মানে পশ্চিমে চলে, সব পশ্চিমে চলে, খালি ওনাদেরকে এখন বানায় ফেলবে এই জন্য। তো এই আমেরিকান প্রথম আলোর এই ন্যারেটিভ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।